2002 সাল রামগোপাল ভার্মা একটা ছবি বানাইলো, নাম হইতেছে কোম্পানি। অজয় দেবগন পর্দায় এক আন্ডারওয়ার্ল্ড ডন, যে তার গ্যাং চালায় ঠিক একটা কর্পোরেশনের মতো কইরা। পুলিশের চাপে দেশ ছেড়া হংকং পালায়, কিন্তু সাম্রাজ্য চলতে থাকে দূর থেকে, ফোনে, বিশ্বস্ত লোকের মাধ্যমে। ছবির সবচেয়ে বিখ্যাত সংলাপ, সব গান্দা হয় পর ধান্দা হয় ইয়ে, সবই নোংরা, কিন্তু এটাই তো ব্যবসা। গ্যাং এইখানে আর নিছক গুন্ডার দল না, একটা সীমান্তহীন এন্টারপ্রাইজ। বৈধ আর অবৈধ সীমানা মুছা যায়, খুন, চাঁদাবাজি, সব ধান্দা, সব ব্যবসা। হিন্দি সিনেমা দশকের পর দশক আমাদের এই গল্প দেখাইছে। জেলের ভেতর থেকে কিংবা বিদেশ থেকে ডন তার সাম্রাজ্য চালায়। আমরা ভাবছি এটা তো সিনেমা, অতিরঞ্জন। না, ঠিক একই ঘটনা ঘটিছে ইন্ডিয়াতে। আর এই কাজ করতে গিয়া ইন্ডিয়ান মাফিয়ারা পাড়া দিছে আমেরিকার লেজে, আর বাইর হয়ে আসছে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক মাফিয়ার খবর। আর এফবিআই একে একে ভাঙ্গা দিতেছে এই চক্র। আসেন গল্পটা শুনি। 2026 সাল, আহমেদাবাদের সবরমতী সেন্ট্রাল জেল, ভারতের অন্যতম সর্বোচ্চ নিরাপত্তা কারাগার। এক বন্দি সলিটারি কনফাইনমেন্টে একা একা থাকে। 24 ঘন্টা সিসিটিভি নজরদারিতে, নামে 50টার বেশি মামলা, কাগজে কলমে বাইরের দুনিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগই নাই, থাকার কথাই না। অথচ এই বছর জানুয়ারিতে এই সেল থেকে একটা এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ বার্তা পৌঁছায় 7 সমুদ্র পারে লস অ্যাঞ্জেলসে। দাবি কি? $50 লক্ষ দিতে হবে। ওরে বাপরে, না দিলে পরিণতি ভয়াবহ। বাঙ্গুদের চাইতে অবশ্য নিরাপদ, অন্তত বিসি চাইপা ধরে নাই চান্দার জন্যে। জানেন তো, এই যে এটা দেখেন, এবার ভুক্তভোগীর বক্তব্য শোনেন। অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয়। শুনেছেন, এটা যুবদল নেতা, কিন্তু যুবদলের পরিচয় দিলে কিন্তু বিসি সামলায় চলতে হবে। যাই হোক, সিনেমায় ফিরে আসি। না, ওই ইন্ডিয়ার জেলে ফিরে আসি। পর্দার সেই কোম্পানি আর কল্পনা না। ভার্মা যেটাকে রূপক হিসেবে আঁকছিলেন, অপরাধ একটা সীমান্তহীন কর্পোরেশন, জেল বা দূরত্ব যার কাছে কোনো বাধা না, সেটা এখন 3 মহাদেশে ছড়ানো একটা সত্যিকারের এন্টারপ্রাইজ। সিনেমার বাস্তবের মাঝখানে পর্দাটা ছিঁড়ে গেছে। ইন্ডিয়া এখন এই প্রশ্নের মুখে, একজন মানুষ যে রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত খাঁচায় বন্দী, সে কিভাবে 3টা মহাদেশ জুড়ে এই সাম্রাজ্য চালায় অপরাধের। আর এটা ধরলো কে? ইন্ডিয়ার কোনো সংস্থা না, ধরলো আমেরিকার এফবিআই। একেবারে গোড়া থেকে গল্পটা শুরু করি। 7 জুলাই 2026, সুদূর আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে সেদিন একটা সংবাদ সম্মেলন ডাকলো মার্কিন বিচার বিভাগ, যাকে ইংরেজিতে বলে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। আপনারা জানেন, মানে আমাদের দেশের আইন মন্ত্রণালয় আর অ্যাটর্নি জেনারেলের দপ্তর মিলায় যা অনেকটা সেরকম জিনিস আর কি। তারা ঘোষণা দিল একটা বিশাল অভিযানের নাম তারা রাখছে অপারেশন হার্ড বল। কেন? কারণ মার্কিন আদালতে 3টা আলাদা অভিযোগপত্র জমা পড়ছে। ইংরেজির যাকে কয় ইনডেক্টমেন্ট, ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কয়েছে, তাই না? তো এমন 3টা অভিযোগপত্রের নাম উঠছে মোট 37 জনের। আর তাদের মধ্যে 24 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কেউ আমেরিকায়, কেউ কানাডায়, একজন সুদূর স্পেনে। আর কি উদ্ধার হয়েছে জানেন? প্রায় 1000 কেজি কোকেন, 1 কেজি হেরোইন, 12টা আগ্নেয়াস্ত্র আর নগদ $40,000। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এটা কোনো সিসকে চোর বাটপাড়ের দল না। এই অভিযানের নিশানা কারা? মার্কিন কর্তৃপক্ষ বলছে 3টা সংঘবদ্ধ অপরাধী চক্র, যাদের শিকড় ইন্ডিয়ায়, ভারতে। তো এই 3টা চক্র কারা? 1 নাম্বার আর সবচেয়ে বড় নাম হইতেছে লরেন্স বিষ্ণই সিন্ডিকেট। হ্যাঁ, ইংরেজি নাম আর কি। 2 নাম্বার যজ্ঞু ভগবানপুরিয়া গ্যাং। 3 নাম্বার রবীন্দ্র সিং ধান্না নামে একটা মাদক পাচারের নেটওয়ার্ক। আর এই পুরা অভিযোগপত্রের সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটা কি জানেন? সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে 2023 সালে কানাডার সারে শহরে একটা শিখ মন্দিরের ঠিক বাইরে খুন হয়েছিল না হরদীপ সিং নির্জার নামে এক ব্যক্তি। মার্কিন অভিযোগপত্র বলতেছে এই খুনের নির্দেশ দিছিল বিষ্ণই আর তার সাগরেদ গোল্ডি ব্রার।
মনে আছে 2023 সালে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে অভিযোগ তুলছিল নির্জার হত্যায় ভারত সরকারের এজেন্টরা জড়িত। ইন্ডিয়া কানাডা সম্পর্ক একেবারে তলানিতে নামে কূটনৈতিক বহিষ্কার হয়, কনসুলেট বন্ধ হয়ে যায়। এখন 3 বছর পর আমেরিকার বিচার বিভাগ আর কানাডার নিজের পুলিশ আর সিএমপি দুইজনেই বলতেছে এই অভিযান করছে বিষ্ণুই সবরমতী জেলের সলিটারি সেল থেকে, চোরাই মোবাইল আর ভিওআইপি ডিভাইস দিয়া 3 মহাদেশ জুড়ে খুন চাঁদাবাদি চালাইছে জানুয়ারি 2026 পর্যন্ত এই বছর। সেই একই অভিযানে অভিযুক্ত পাঞ্জাব পুলিশের একজন কর্মরত ইন্সপেক্টর গুরিন্দরজিৎ সিং নাগরা হোশিয়ারপুরের তান্ডা থানার অভিযোগ কি ভগবানপুরিয়ার গ্যাংয়ের হইয়া সে আমেরিকার বসা এক পরিবারকে মিথ্যা খুনের মামলায় ফাঁসানোর হুমকি দিয়া $4 লক্ষ আদায়ের চেষ্টা করছে। এখন ইন্ডিয়া কইতে পারে আরে নির্জারকে তো আমরা মারি নাই, মাফিয়া মারছে, আমরা ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়া পড়তে বসি। কিন্তু খুনটা তো আর রাষ্ট্র করেনি, করছে একটা গ্যাং। কিন্তু সেই গ্যাংটা কে, যাকে রাষ্ট্র নিজের সর্বোচ্চ নিরাপত্তা জেলে বন্দি রেখা সব কাজ অবাধে করতে দিছে FBI না ধরা পর্যন্ত? এখন কইতে পারেন না ওরা হয়তো জানতো না, আসলে কি তাই? আসেন দেখি। ইন্ডিয়ান নিজের সংস্থা NIA 4 বছর আগে 2022 সালে বলছিল যে বিষ্ণুয়ের বিরুদ্ধে প্রায় একই অভিযোগ আনছিল যে জেল থেকে সে অপরাধ নেটওয়ার্ক চালায় মোবাইল দিয়া। অর্থাৎ ইন্ডিয়া জানতো, রাষ্ট্র অন্ধকারে ছিল না, যেনও থামায়নি। কেন? সলিটারি সেলে CCTVর নিচে একজন বন্দী যখন বছরের পর বছর জুড়ে বিশ্ব জুড়ে অপরাধ চালায়, তার কারণ কি হইতে পারে? তার কারণ একটাই হইতে পারে, রাষ্ট্র সেটা সুবিধা পায়। গোয়েন্দা সংস্থা অনেক সময় এইভাবে ক্রিমিনাল গ্যাংকে কাজে লাগায়। কানাডা কখনো বলেনি যে ইন্ডিয়ার গোয়েন্দারা নিজেরা এসে গুলি করছে। তাদের অভিযোগ ছিল যে ভারতীয় সংস্থা এই কাজটা করছে, তাই গ্যাংটাকে কাজে লাগাইছে এটা হাতিয়ার হিসাবে। রাষ্ট্র যে অপরাধী গ্যাংকে নিজের নোংরা কাজ করানোর জন্য ভাড়া করে, এটা কোনো নতুন বা অকল্পনীয় জিনিস না। এটা গোয়েন্দা দুনিয়া একটা পুরানো পরিচিত কৌশল। এটা একটা নামও আছে, প্লজিবল ডিনাইবিলিটি। বাংলায় বললে বিশ্বাসযোগ্যভাবে অস্বীকার করার সুযোগ। মানে কাজটা এমনভাবে করানো যাতে ধরা পড়লে রাষ্ট্র হাত তুলে বলতে পারে আমরা তো কিছু জানি না, আমরা ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসি। এটা তো অপরাধীরা করছে। 3টা উদাহরণ দিই যাতে আমরা বুঝতে পারি যে এটা কত সাধারণ একটা খেলা গোয়েন্দা সংস্থার জন্য। 1 নাম্বার, খোদ আমেরিকা। 1960-এর দশকে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোকে খুন করতে চাইছিল। কাকে দিয়ে জানেন? শিকাগোর মাফিয়া ডন স্যাম জিয়ানকানা আর জেনি রোসেলিকে দিয়া। CIA তাদের টাকা দিছে, বিষ পাঠাইছে, বিনিময়ে মাফিয়া চাইছিল তাদের বিরুদ্ধে যেন ফেডারেল মামলা না হয়। খেয়াল করেন, ঠিক বিষ্ণুই মডেলের মতোই একটা লেনদেন। কিন্তু 1975 সালে আমেরিকার সিনেটের এক তদন্তে পুরা কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়। 2 নাম্বার, এই তো কয়েক মাস আগে ইউরোপ জুড়ে রাশিয়ার সামরিক গোয়েন্দা জিআরইউ একটা ছায়াযুদ্ধ চালাইছে। পশ্চিম গোয়েন্দারা বলছে জিআরইউ টেলিগ্রামের মতো অ্যাপে সাধারণ মানুষের সিসকে অপরাধীদেরকে ভাড়া করছে অগ্নিসংযোগ, নাশকতা, গুপ্তচর বৃত্তির জন্য। এদের বলা হইতেছে ডিসপোজেবল এজেন্টস, মানে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া লোক। ভিলনিউসে একটা আইকিয়ার দোকানে আগুন, ওয়ার সাথে 1000 দোকানের একটা শপিং মলে আগুন, দুটাই এই ভাড়াটা লোকদের দিয়ে করানো। 10,000 ইউরোর লোভ দেখায়। ব্রিটেনের গোয়েন্দা প্রধান একে বলছেন একটা বেপরোয়া নাশকতা অভিযান। আর 3 নাম্বার উদাহরণটা আমাদের এই অঞ্চলে। ইন্ডিয়া অভিযোগ হইলেছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বহু বছর ধরে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের অপরাধ সাম্রাজ্যকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে। 1993 সালে মুম্বাই বিস্ফোরণ সহ নানা কাজে ইন্ডিয়া নিজেই অন্যদের দোষ দেয় ক্রিমিনাল গ্যাংকে কাজে লাগানোর। দাউদ ইব্রাহিম তো পাকিস্তান থাকেও না, কিন্তু বিষ্ণুই তো ইন্ডিয়ার জেলে থাকে। ইন্ডিয়া জানেও সে অপরাধমূলক কাজ করে জেলে থেকে, ইন্ডিয়া তাকে কাজ করতে দেয়। কিন্তু নির্জারকে যখন মারে এই বিষ্ণুই, তখন হাত ঝেড়ে বলে আমি কিছু করি না, আমি ভালো ছেলে, আমি সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসি। মজাই মজা। আরো একটা নির্মম ঘটনা আছে এই গল্পে। মার্কিন প্রসিকিউটররা অভিযোগ করছে যে এই গ্যাং পাঞ্জাবের দরিদ্রতম এলাকা থেকে নাবালকদের নিয়োগ করত। কেন নাবালক? কারণ সহিংস অপরাধে ধরা পড়লে তাদের আইনি সাজা কম হবে। টাকা, খ্যাতি আর সুরক্ষার লোভ দেখায় টেনে আনা হয়তো এই বাচ্চাদেরকে, তারপর সামান্য পারিশ্রমিক দিয়ে ব্যবহার করা হতো। এটা নিছক গ্যাংস্টার গল্প না, এটা প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদেরকে একটা অর্গানাইজ শোষণ। যে নাবালকদের রাষ্ট্রের সুরক্ষা এবং সুযোগ পাওয়ার কথা ছিল, তারাই হয়ে ওঠে আন্তর্জাতিক অপরাধ অর্থনীতির সবচেয়ে সস্তা, সবচেয়ে খরচযোগ্য কাঁচামাল। মনে আছে শুরুতে কোম্পানির সেই সংলাপ, সব গান্দা হয় পর ধান্দা হয় ইয়ে। এইখানে সেই রূপকটা তার আসল একটা নিষ্ঠুর অর্থ পায়। একটা সীমান্তহীন এন্টারপ্রাইজের অঞ্চলভিত্তিক ম্যানেজার, মুনাফার ভাগাভাগি, সস্তা শ্রমের সাপ্লাই চেইন। শুধু এই কর্পোরেশনের পণ্য হইল সহিংসতা, আর কাঁচামাল পাঞ্জাবের গরিব ঘরের কিশোরেরা। বাংলাদেশের কিশোর গ্যাংয়ের কনসেপ্ট আসছে এইখান থেকে।
ইন্ডিয়া থেকে সব ক্রিমিনাল কনসেপ্ট আসে বাংলাদেশে পাচার করে। এই যে ডায়াগনস্টিক সেন্টার থেকে যে ডাক্তারদের কমিশন দেওয়ার সিস্টেম, এটা ইন্ডিয়া থেকে আসছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডাক্তারদের মাসোহারা দেওয়া, প্রেসক্রিপশন লেখার বিনিময়ে, প্রোডাক্ট লেখার বিনিময়ে, এই সিস্টেম ইন্ডিয়া থেকে আসছে। এই কিশোর গ্যাংয়ের কনসেপ্টও আসছে ইন্ডিয়া থেকে। আর এই সিন্ডিকেট আজকে ছড়ায় আছে কানাডা, আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত। এদের সদস্য সংখ্যা কত জানেন? 7 থেকে 800। এই 2026-এ পর্তুগালে ইন্ডিয়ান নাগরিকের উপর গুলিবর্ষণের দায় স্বীকার করছে এই গ্যাং। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে এই প্রথমবার একটা ভারতীয় সংগঠিত অপরাধ চক্রকে পশ্চিমা সরকারগুলো নিছক অপরাধ না, একটা ট্রান্সন্যাশনাল নিরাপত্তা হুমকি হিসাবে দেখতেছে। ইন্ডিয়ান সংগঠিত অপরাধ এখন আর শুধু ইন্ডিয়ান আভ্যন্তরীণ সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যা। আর এই বৈষ্ণই ভগবানপুরিয়া, ধান্দা, নাগরা, গোলডিব্রার, এই যে গোটা ট্রান্সন্যাশনাল অপরাধ সাম্রাজ্য যা 3 মহাদেশে খুন, চাঁদাবাজি, মাদক চালায়, এদের দিকে একবার তাকান। এদের মধ্যে একজনও কি মুসলমান? একজনও কি ইসলামী জঙ্গি? না, এরা কেউ শিখ, কেউ হিন্দু। কিন্তু এই ভারত রাষ্ট্র সারা দিন রাত সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে চিৎকার করে, যে রাষ্ট্র বরাবর একটা নির্দিষ্ট সম্প্রদায় মুসলমানদের ঘাড়ে জঙ্গিবাদের অপবাদ চাপায়, প্রতিবেশী দেশকে সন্ত্রাসের আতুরঘর বলে ভিলিফাই করে, সে একই রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে বৈশা একটা বিশাল অপরাধ চক্র গোটা আন্তর্জাতিক অপরাধ পরিচালনা করতেছে জেলের সেলের মধ্যে থেকে, পুলিশ অফিসারের যোগ সাজসে। তাইলে প্রশ্নটাই, যে দেশের নিজের ঘরের ভেতরে এই অবস্থা, যে দেশ নিজের সবচেয়ে সুরক্ষিত জেলটা পর্যন্ত সামলাইতে পারে না, সেই দেশের কি অন্য দেশের দিকে আঙ্গুল তুলিয়া জঙ্গিবাদ নিয়েও তোলা হওয়া সাজে? তার নৈতিক অধিকার আসে কোথা থেকে? আসবে নৈতিক অধিকার? যে রাষ্ট্র জঙ্গিবাদের ভয়কে একটা রাজনৈতিক হাতিয়ার বানায়, একটা সম্প্রদায়কে কোণঠাসা করার অস্ত্র বানায়, তার নিজের মাটিতেই যখন একটা দানব বাইরে ওঠে আর সেটা ধরাই দিতে হয় বিদেশি সংস্থাকে, তখন সেই ভয় উৎপাদনের রাজনীতি আর জঙ্গিবাদের গল্প বেচার রাজনীতিটা কতটা নৈতিক? প্রশ্ন করুক ইন্ডিয়ানরা নিজেদেরকে। শক্ত বিশ্বমঞ্চে কর্তৃত্বের হুঙ্কার দেয়, পরাশক্তি হবে নাকি? নিজের দেশের একটা জেলের সেল সামলানোর ক্ষমতা নাই। আর এই দেশকে দেখে ডরে কাঁপে বাঙ্গুরা। পশ্চিমে ইন্ডিয়ার আগের জেনারেশনের ইমেজ ছিল মেধাবী ডাক্তার, তারপরের জেনারেশন হয়েছে মেধাবী আইটি এক্সপার্ট, বড় বড় কর্পোরেশনের সিও। ও আচ্ছা, মাঝে বাদ পরিচয়টা, সেটা হইতেছে বিশ্ব সুন্দরীদের দেশ। এই জেনারেশনে শুরু হয়েছে ফোন স্ক্যামার হিসাবে। ইন্ডিয়ানরা স্ক্যাম করে, প্রতারণা করে, টাকা চুরি করে। একটা সেন্টারে দেখেন $48 মিলিয়ন হাতায় নিছে ফোনে স্ক্যাম করে। ওই দেখেন কলকাতা বা মুম্বাইয়ে বসে স্ক্যাম করতেছে। এখন ফোনে ইন্ডিয়ান অ্যাকসেন্ট শুনলে পশ্চিম মানুষ গালাগালি করে, ফোন রেখে দেয়, কথা বলতে চায় না। এই দেখেন গার্ডিয়ানেই নিউজ আসছে, এটা নিয়ে স্টোরি হয়েছে। আর এটা শুরু হয়েছে H1B ভিসা দিয়া ফ্রড করা। H1B ভিসা কি জানেন তো? এই ভিসার মাধ্যমে ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি আমেরিকা আসে। এই ভিসা ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি ব্যবহার করে। এটা একটা আমেরিকার অস্থায়ী কর্মসংস্থান, নন ইমিগ্রেন্ট ওয়ার্ক পারমিট আর কি, যার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো বিদেশি দক্ষ পেশাজীবীদের নিয়োগ দিতে পারে। এটা সাধারণত এমন চাকরির জন্য ব্যবহার করা হয় যেখানে অন্তত ব্যাচেলার ডিগ্রি বা সমমানের বিশেষায়িত জ্ঞান প্রয়োজন। একজন মার্কিন নিয়োগকর্তা, এমপ্লয়ার, সে বিদেশি কর্মীকে চাকরির প্রস্তাব দেবে। নিয়োগকর্তা কর্মীর পক্ষ থেকে H1B এর জন্য আবেদন করবে আমেরিকার কাছে। কর্মী নিজে সরাসরি আবেদন করতে পারবে না। আবেদন অনুমোদিত হলে কর্মী আমেরিকায় গিয়া ওই নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারে। সবচেয়ে বেশি যায় এই ভিসা আমেরিকায় ইন্ডিয়ানরা। এটা জালিয়াতি করে প্রচুর, আর এটা নিয়ে আমেরিকানদের মধ্যে আছে বিশাল অসন্তোষ। এই যে সারা গঞ্জালেজ এই নিয়ে ব্লগিং করে, দেখেন। You don't have to do anything. They will secure your H1B visa, that fake company. Boutique scam companies. They'll have a main office in Hyderabad. They will hire you on my payroll. You're not doing any job. Some fake paperwork I'll do. I will go and secure contracts from smaller companies that need IT. Like, okay, now you technically work for me, but you're on a project that I secured in this hick town. You don't know how to do the job. So you'll bring the work home. My guys who are sitting in Hyderabad will do the work for you. You pay 15%. Maybe you couldn't understand what the they're saying. They have these scammy companies. They bring in people on H1B visas who can't even do the job. They fake the certifications. They fake the resume. We're outsourcing our job to an H1B visa, but actually that H1B visa holder is outsourcing their job back to some sucker in Hyderabad. দেখেছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট, দেখেন কি কয় জেডি ভ্যান্স এই ভিসা ফ্রড নিয়ে। দেখেন, American jobs ought to go to American workers and not foreign fraudsters, and the Department of Labor is fighting back against it. শুনেছেন ইন্ডিয়া যেই জায়গায় উঠেছিল সেই জায়গা থেকে পতন শুরু হয়েছে। আর ইন্ডিয়ার পতন বা শক্তি ক্ষয় মানে আমাদের মাথার উপরে থেকে দাদাগিরির খায়েশ দুর্বল হওয়া। সামনের দিনগুলোতে সারা দুনিয়ায় নানা ওলট পালট হবে, শক্তির ভারসাম্য বদলাবে। আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি যেই দেশটা, তার প্রত্যেক উত্থান পতনকে আমাদের তীক্ষ্ণ